हाई स्टूडेंट वेलकम टू माई चैनल। आज के एक स्पेशल टाइप अफ इंटीग्रेशन नहीं तो तार आगे जेटा बोलार आमी अलरेडी डेरिवेटिव लिमिट और इंटीग्रेशन पार्ट आगे दिन शुरू करेছিলাম। डेरिवेटिव लिमिटा आगे पार्टगुलोते करेছিলাম। तो যারা আমার চ্যানেল দেখছো তারা অবশ্যই তোমরা কমেন্ট করো, কারণ তোমরা না কমেন্ট করলে আমি জানতেই পারবো না যে তোমরা কতটা বুঝতে পারছো বা তোমাদের কোথায় প্রবলেম হচ্ছে। আর প্রবলেমগুলো অবশ্যই জানিও বা কেমন লাগলো আমার ভিডিওগুলো, তাতে তোমাদের কতটা উপকার হচ্ছে সেটা অবশ্যই জানিও। এবং যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও উপকৃত হতে পারে। তো আজকে আমি ইন্টিগ্রেশনের আরেকটা স্পেশাল টাইপ নিয়ে এসেছি। তো অলরেডি ইন্টিগ্রেশনের আগে একটা ভিডিও বানিয়েছিলাম, এটা সেকেন্ড ভিডিও। তো এই ধরনের প্রবলেম যদি থাকে, আগের পার্টে আমি কিছু সূত্র শিখেছিলাম, ইনডেফিনাইট ইন্টিগ্রাল বা অনির্দিষ্ট সমাকলন যে চ্যাপ্টারটা আছে সেখানে কিছু সূত্র শিখেছিলাম এবং সেখানে অনুশীলনে কিছু অঙ্ক সলভ করেছিলাম। তো আজকে সেকেন্ড পার্ট। তো এখানে এই টাইপের যদি কোথাও প্রবলেম থাকে, এই ধরনের সমস্যাগুলো আমরা কিভাবে সলভ করব। ফার্স্ট দিন যে সূত্রগুলো ছিল সেখানে সাইন এক্স কস এক্স, সাইন এক্স সেক্স স্কোয়ার এক্স, তারপর কোসেক স্কোয়ার এক্স, এই ধরনের সূত্র কিছু আমরা শিখেছিলাম। তারপর এক্স টু দি পাওয়ার এন এর সূত্র শিখেছিলাম, কিছু সূত্র শিখেছিলাম। সেই সূত্রগুলো যেগুলো আমরা শিখেছিলাম দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেই সূত্র অনুসারে অঙ্কটা আমরা করতে পারবো না। আগের দিনের যে সূত্রগুলো জানতাম সেই রকমভাবে আমরা করতে পারবো না। তো এখানের যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টারের সূত্রগুলোতে অঙ্কগুলোতে কী করতে হবে, এখানে আমি একটা কাজ করছি, অন্যরকমভাবে অঙ্কটা করার চেষ্টা করছি। এখানে কস স্কোয়ার এক্সএস কিউ রয়েছে, কস স্কোয়ার এক্সএস কিউ একটা ফাংশন রয়েছে। তো এখানে আমি চেষ্টা করব কি একটা ফাংশনের কোনো একটা অংশকে জেড একটা অন্য চলরাশি হিসাবে কনসিডার যদি করে নিই এবং সেটা জেড কনসিডার করার পর যদি অন্য পার্টটা চলে আসে সেটা কিন্তু আমাদের অনেক সুবিধে হবে। যেমন এখানে কস স্কোয়ার এক্সএস কিউ রয়েছে, এখানে যদি আমরা এক্সএস কিউকে জেড কনসিডার করে নিই তাহলে কিন্তু অন্য পার্টটা ডেরিভেটিভ করলে চলে আসবে। অর্থাৎ এখানে আমরা ইন্টিগ্রেশন করব, সেটা ডেরিভেটিভকে আমরা কাজে লাগাবো। যেমন যদি আমরা লেট এক্সএস কিউ ইকুয়াল টু জেড, একটা পার্টকে জেড ধরে নিলাম। আমি একটু আগে কি বললাম, জেড ধরে নেওয়ার কারণে এটা যদি ডেরিভেটিভ করি এক্সএস কিউ এর ডেরিভেটিভ হয় আমরা জানি 3x স্কোয়ার, দেখতে পাচ্ছি বাকি পার্টটা কিন্তু উপরে রয়েছে। এটা আমাদের সুবিধা হবে। কীভাবে আমরা অঙ্ক করব এটা প্রথমত আমি একটু ডিটেলসে ভেঙে করছি, পরে আবার শর্টকাটটাই কীভাবে করতে হবে সেটাও বলে দেবো। জেড যদি সাপোজ এক্সএস কিউ ধরেছি জেডকে, এবার এখান থেকে যদি এক্সের রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করি তাহলে কত হবে, এটা ডিজেড বাই ডিএক্স ইকুয়াল টু কত হবে, এখানে এক্সএস কিউ এর ডেরিভেটিভ আমরা জানি এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে হবে 3x এর স্কোয়ার। এখান থেকে যেটা আমরা পাবো, এখানে এই এক্সএস এই ডিএক্সটা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে এখান থেকে পাবো ডিজেড ইকুয়াল টু, একটা লাইন লিখে নিই, ডিজেড ইকুয়াল টু 3x এর স্কোয়ার ইন্টু ডিএক্স। অর যেটা আমাদের দরকার যে লাইনটা এখান থেকে 3x স্কোয়ার ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এটা আমরা কি করব ডিরেক্টলি এটা এখান থেকে মনে রাখতে পারি কিভাবে সেটা দেখতে হবে, কারণ এত বড় ডেরিভেটিভ আমাদের দরকার হবে না অঙ্কগুলো করতে। তো কিভাবে মনে রাখবো, এটা এক্স স্কোয়ার ডেরিভেটিভ 3x স্কোয়ার, তার পাশে এক্সের দিকে যেহেতু এদিকটা এক্সের দিক রয়েছে আর সমানের পরে জেডের দিক ধরেছে, জেডের দিক রয়েছে অন্য একটা চলরাশি। তো প্রথম পার্টটা যেটা বাম পক্ষে রয়েছে ওটা এক্স দিয়ে রয়েছে, তাই এক্স স্কোয়ার ডেরিভেটিভ আমরা জানি 3x স্কোয়ার হয়, তার পাশে একটা ডিএক্স দিয়ে দেবো এবং যদি অনলি জেড থাকে তার ডেরিভেটিভ ডিজেড হবে। এইভাবে আমরা মনে রাখতে পারি। তো এই পার্টটার ডেরিভেটিভ সরাসরি আমরা এটা করব, এখান থেকে এই অঙ্ক করতে গেলে এত এই মাঝের 3টে লাইন করার দরকার নেই, সরাসরি আমরা এটা লিখে নিতে পারবো। এবার এটা করতে আমাদের কি সুবিধে হলো, এটা করতে এই অঙ্কটাই কি সুবিধে হলো, তো আমরা দেখতে পাচ্ছি উপরটা যে পার্টটা রয়েছে 3x স্কোয়ার ডিএক্স, 3x স্কোয়ার ডিএক্সের ভ্যালু দেখতে পাচ্ছি ডিজেড হয়ে গেছে, ডিজেড, এবং দেখতে পাচ্ছি নিচেটা কি হচ্ছে কস স্কোয়ার, ভিতরে কস স্কোয়ার ভিতরে এক্সএস কিউ ছিল, এক্সএস কিউটা আমি অলরেডি জেড ধরে নিয়েছি, অর্থাৎ আমরা পুরো অঙ্কটাকে জেড চলরাশিতে নিয়ে চলে গেছি। এক্স দিয়ে অঙ্কটা ছিল পুরো ফাংশনটা, এখানে আমি পুরো জেড দিয়ে নিয়ে চলে গেছি, চলরাশি শুধু চেঞ্জ হয়েছে। এবার এটা দেখতে পাচ্ছি কস স্কোয়ারটা যদি উপরে উঠে সেক স্কোয়ার হবে, সেক স্কোয়ার জেড ডিজেড, এবং সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন আমি আগের দিন বলেছিলাম সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন হয় tan x, তাহলে এখানে সেক স্কোয়ার এক্স ডিএক্স থাকলে tan x হতো, এখানে সেক স্কোয়ার জেড ডিজেড মানে tan z হবে, tan z প্লাস সি, পাশে লিখে দিতে হবে অবশ্যই, সি হলো সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এবার কি করতে হবে, যেহেতু জেড দিয়ে অঙ্কটা ছিল না, জেড তো আমরা নিজেদের সুবিধার জন্য ধরেছি, তাহলে জেডের মানটা আমাদের বসিয়ে দিতে হবে। জেডের মান কত, এক্স কিউ,
তাহলে tan এক্স কিউ প্লাস সি, এটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা রেজাল্ট, এটা হচ্ছে রেজাল্ট। তো এই যে চ্যাপ্টার, এই চ্যাপ্টারের একটা নাম দেওয়া হয়েছে, যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো একটা মান পরিবর্তন করা হয়েছে, অর্থাৎ এক্স চলরাশির জায়গায় এক্স কিউ চলরাশির জায়গায় আমরা কি বসিয়েছি, জেড চলরাশি বসিয়েছি, পরিবর্তন করেছি বা প্রতিস্থাপন করেছি। তো এই চ্যাপ্টারের নাম, এটা ইন্টিগ্রেশনের সেকেন্ড চ্যাপ্টার, এই চ্যাপ্টারের নাম পরিবর্তন বা প্রতিস্থাপন। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, শেষে কিন্তু আবার আমরা যেই চলরাশিতে অঙ্কটা দেওয়া ছিল সেই চলরাশিতে রেজাল্টটা লিখতে হবে। পরিবর্তন বা প্রতিস্থাপন, মেথড অফ সাবস্টিটিউশন, এই চ্যাপ্টারটার নাম পরিবর্তন বা প্রতিস্থাপন। যেহেতু আমরা একটা চলরাশির পরিবর্তে নতুন একটা চলরাশি নিয়ে আসছি, তো এই ধরনের অঙ্কগুলো এইভাবে করলে আমাদের অনেক সুবিধা হয়, না হলে কিন্তু আমাদের করতে অনেক প্রবলেম হবে। তো এখানে যে সূত্রগুলো আছে, সূত্রগুলোর আমি কয়েকটা প্রমাণ করে দিচ্ছি, এখানে কয়েকটা সূত্র রয়েছে। তো তার মধ্যে প্রথম যে সূত্রটা রয়েছে cot x dx, সূত্রগুলো প্রমাণ ওই সেম প্রসিডিওরে আমরা করব যেভাবে আগে আমরা প্রমাণটা করলাম। প্রথমত কি করেছি, cot x কে আমরা ভেঙে নিয়েছি cos বাই sin। এবার কি করব, sin x কে আমরা যদি z ধরে নিই, sin x কে যদি z ধরে নিই, একটু আগে বললাম আমরা ওইভাবে ডেরিভেটিভ করার দরকার নেই, ডিরেক্টলি এখান থেকে করব। sin x এর ডেরিভেটিভ কি হয়, cos x, পাশে একটা dx থাকবে, x এর দিক যেহেতু বাম পক্ষটা x এর দিক এবং ডান দিকটা যেহেতু z এর দিক, অনলি z আছে তাই শুধুমাত্র dz হয়ে যাবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি মানগুলো যদি আমি বসিয়ে দিই, পুরো z চলরাশিতে নিয়ে আসি, তাহলে cos x dx, অর্থাৎ উপরে যেটা রয়েছে যে cos x dx, এটার ভ্যালু পেলাম dz, আর নিচেটা কত ধরেছিলাম, sin x কে z ধরেছিলাম, dz বাই z, অর্থাৎ অ্যান্সার হবে log z প্লাস c। তাহলে log z এর ভ্যালু কত, log mod z এর ভ্যালু বসাবো sin x প্লাস c। তো এখানে তার মানে দেখতে পাচ্ছি cot x এর যে ইন্টিগ্রেশন ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ cot x dx, এবার যদি কোথাও পাই আমরা, সেটা রেজাল্ট হবে log mod sin x প্লাস c। তো এখানে আরেকটা বিষয় মাথায় রাখার মতো, যেটা খুব ইম্পর্ট্যান্ট বিষয়, অঙ্ক করতে গেলেও আমি পরে বলবো, সেটা হচ্ছে এই ফাংশনটা থেকে যদি আমি মনে রাখি, এখানটা থেকে রেজাল্টটা, এখান থেকে যদি রেজাল্টটা মনে রাখতে চাই, এই জায়গা থেকে আমি চাইছি এই জায়গা থেকে রেজাল্টটা এটা মনে রাখবো, সেটা কি করা সম্ভব? হ্যাঁ সম্ভব, এটা করা যেতে পারে। এখানে কিভাবে মনে রাখবো, যদি দেখতে পাই কোনো একটা ফাংশন নিচে রয়েছে, যেমন এখানে sin x রয়েছে, উপরে তার ডেরিভেটিভটা রয়েছে, এক্ষেত্রে কিন্তু রেজাল্ট যেটা হবে log mod নিচেরটা। কোনো একটা ফাংশন নিচে যদি থাকে এবং উপরে তার ডেরিভেটিভ থাকে, এই সূত্রটা আমি একটু পরে আবার বলছি, তাহলে তার রেজাল্টটা হবে log mod জাস্ট নিচেরটা হয়ে যাবে প্লাস c। এবার আরেকটা ফর্মুলা, যদি আমরা tan x এর সূত্র ভাবি, tan x dx, ইন্টিগ্রেশন অফ tan x dx। তো এক্ষেত্রে tan x কে যেভাবে আমরা ভাঙতে পারি sin x dx বাই cos x, সিমিলার ওয়েতে আমরা কি করব, এখানে cos x কে z ধরে নিতে পারি, cos x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ হয় মাইনাস sin x dx ইকুয়াল টু dz। এখান থেকে পাচ্ছি যদি sin x dx, আমার তো মাইনাসটা দরকার নেই, মাইনাসটা তাই ওদিকে নিয়ে গেলাম, তাহলে sin x dx ইকুয়াল টু কত হবে, মাইনাস অফ dz। এবার এই ভ্যালুগুলো যদি এখানে আমি পুট করি, তবে এটা পাবো মাইনাস dz বাই z, অর্থাৎ মাইনাস একটা চলে আসবে, আগের মতোই ফর্মুলা, জাস্ট একটা মাইনাস আসছে, মাইনাস log mod, এবার যে log mod z হবে, এবার z এর ভ্যালু আমি বসিয়ে দিচ্ছি, log mod cos x প্লাস c। এবার এই সূত্রটা আমি এইভাবে মনে রাখতে পারি, ইন্টিগ্রেশন অফ tan x dx ইকুয়াল টু মাইনাস log mod cos x প্লাস c, কিন্তু এই মাইনাসটা অমিট করার জন্য জাস্ট কি করা হয়েছে, মাইনাস log cos x কে বলতে পারি 1 বাই sec x প্লাস c। এবার যদি এটা ভেঙে নিই, ফার্স্ট টার্মটা হবে মাইনাস log a বাই b, log a বাই b এর সূত্র log a মাইনাস log b, তা log 1 মাইনাস log sec x
প্লাস সি। এখান থেকে কি পাবো, ফার্স্ট অফ অল লগ ওয়ানটার ভ্যালু 0 হয় আমরা জানি, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি থাকবে লগ মড সেক এক্স প্লাস সি। তাহলে tan x এর ইন্টিগ্রেশন লগ মড সেক এক্স প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আরও একটা ইম্পর্টেন্ট ফর্মুলা রয়েছে যেটা একটু আগে আমি বলছিলাম, সেটা হচ্ছে কোনো একটা ফাংশন এফ এক্স নিচে রয়েছে, ডিনোমিনেটর পার্টে এফ এক্স রয়েছে এবং তার ডেরিভেটিভটা জাস্ট উপরে রয়েছে এফ ড্যাশ এক্স ডিএক্স। এইটার ভ্যালু সব সময় হবে বলে দিলাম লগ, এটা মনে রাখতে হবে, খুব ভালো ইম্পর্টেন্ট সূত্র একটা। তো যদি কোনো ফাংশন নিচে থাকে তার ডেরিভেটিভটা জাস্ট উপরে থাকে, তার রেজাল্টটা হবে লগ মড নিচেরটা প্লাস সি। এটা প্রমাণ করা যেতে পারে যদি সাপোজ আমি নিচেরটাকে জেড ধরে নিই, এই পার্টটাকে আমরা যদি জেড ধরে নিই, তাহলে নিচে জেড হয়ে যাচ্ছে, তাহলে এফ এক্সকে জেড ধরছি, তাহলে এখান থেকে ডেরিভেটিভ কত হবে, এফ ড্যাশ এক্স এফ এক্সের ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স ডিএক্স সমান ডিজেড, তাহলে এটা ডিজেড হবে, ডিজেড বাই জেড মানে লগ জেড, লগ মড জেড প্লাস সি। এবার জেডের ভ্যালু যদি আমি বসিয়ে দিই, লগ জেড কাকে ধরেছিলাম, এফ এক্সকে ধরেছিলাম, লগ মড এফ এক্স প্লাস সি, অর্থাৎ এইটা। শর্টকাটে একদম যদি মনে রাখতে চাই, এটুকু মনে রাখতে হবে, নিচে যদি কোনো ফাংশন থাকে তার ডেরিভেটিভটা যদি উপরে থাকে, সেক্ষেত্রে এর রেজাল্টটা হবে লগ মডের ভেতর নিচেরটা প্লাস সি। পরের সূত্র যদি কোথাও এটা থাকে টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স, এর রেজাল্টটা কেমন হবে, অর্থাৎ টু দি পাওয়ার এক্সের ইন্টু ব্র্যাকেটের মধ্যে প্রথমে একটা ফাংশন রয়েছে প্লাস তার ডেরিভেটিভ, এই ফর্মে যদি থাকে। তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা এই পার্টটাকে যদি ধরে নিই, টু দি পাওয়ার এক্স এফ এক্স সমান জেড ধরে নিচ্ছি লেট। এবার যদি ডেরিভেটিভ করি, এটা ইউ, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, ডেরিভেটিভের ফর্মুলা আমরা জানি, যখন গুণ আকারে থাকে ফার্স্ট ফাংশন টু দি পাওয়ার এক্স ইন্টু সেকেন্ড ফাংশনটার ডেরিভেটিভ এফ ড্যাশ এক্স প্লাস সেকেন্ড ফাংশনটা অর্থাৎ এফ এক্স ইন্টু ফার্স্ট ফাংশনটার ডেরিভেটিভ টু দি পাওয়ার এক্স। এই পুরোটার বাইরে তাহলে কত হবে, ডেরিভেটিভ হয়ে গেছে এক্সের দিক, সেই জন্য একটা ডিএক্স থাকবে, সমান হবে ডিজেড। এবার ওর টু দি পাওয়ার এক্স যদি কমন নেই, তাহলে ভিতরে ব্র্যাকেটের ভিতরে কত থাকবে, এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স সমান ডিজেড। এটা পুরোটা আসছে, দেখতে পাচ্ছি এখানে পুরোটা এসে গেল ডিজেড। ডিজেডের ইন্টিগ্রেশন কত হয়, জেড প্লাস সি, জেড প্লাস সি। এবার জেডের ভ্যালু যদি আমরা বসিয়ে দিই, টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি, অর্থাৎ এই যে ইন্টিগ্রেশনটা রয়েছে এর রেজাল্ট দেখতে পাচ্ছি হচ্ছে টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। এই ধরনের কোথাও যদি ফাংশন থাকে, টু দি পাওয়ার এক্সের ভিতরে কোনো একটা ফাংশন থাকলো প্লাস তার ডেরিভেটিভটা যদি থাকে, তার রেজাল্টটা হবে টু দি পাওয়ার এক্স ইন্টু ফার্স্ট ফাংশনটা প্লাস সি। ইন্টিগ্রেশনের কিছু আরও সূত্র রয়েছে, সেটা হচ্ছে সূত্রগুলো আমি প্রমাণ করছি না, তোমরা দেখে নেবে প্রমাণগুলো। যদি ইন্টিগ্রেশন অফ সেক এক্স কোথাও থাকে, সেটা হয় লগ মড সেক এক্স প্লাস tan x, এইভাবেও আমরা ফর্মটা মনে রাখতে পারি প্লাস সি। অথবা আরেকটা ফর্ম রয়েছে এই সূত্রটার, এটা হচ্ছে লগ মড tan π/4 প্লাস x/2 প্লাস সি। এই একটা ফর্মও রয়েছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা ফর্ম আমরা মনে রাখতে পারি। আরেকটা সূত্র রয়েছে কোসেক এক্স ডিএক্স যদি থাকে, এর ফর্মুলা হয় লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি ইকুয়াল টু লগ, এইভাবে মনে রাখতে পারি, বা এই সূত্রটা মনে রাখতে পারি tan x/2 প্লাস সি। মোটামুটি যতগুলো এই চ্যাপ্টারের সূত্র ছিল আমি সবগুলোই বলে দিলাম। এবার কিছু অঙ্ক আমি করব। বেসিক্যালি এই চ্যাপ্টারে প্রচুর অঙ্ক রয়েছে, সেজন্য আজ আমি অতি সংক্ষিপ্তর কয়েকটা অঙ্ক সিলেক্ট করে নিয়েছি। অতি সংক্ষিপ্তর অঙ্কগুলো আজকে আমি সলভ করে দিচ্ছি, আর পরের ভিডিওতে চেষ্টা করব কিছু সংক্ষিপ্তর এবং দীর্ঘর কিছু প্রবলেম সলভ করার জন্য। তো অতি সংক্ষিপ্তর কয়েকটা প্রবলেম আছে, সেগুলো আমি একটা সলভ করছি, যেগুলো বেশি ইম্পর্ট্যান্ট তারই মধ্যে সেগুলো সলভ করছি। প্রথম যে প্রবলেমটা ধরেছি সেটা অতি সংক্ষিপ্তর একটা 2-এর প্রবলেম। প্রবলেমটাতে রয়েছে ইন্টিগ্রেশন অফ 2 - 3x হোল টু দি পাওয়ার 7 dx। এই ধরনের যদি কোথাও প্রবলেম থাকে, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা নর্মালি x টু দি পাওয়ার 7 dx যদি কোথাও থাকে, এটার রেজাল্ট হয় x টু দি পাওয়ার 8/8 প্লাস সি, এটা আমরা জানি। কিন্তু এখানে এটা কিন্তু
এক্স নয়, এটা 2 - 3x এই ধরনের ফাংশন যদি থাকে, এটা যদি আমি বিস্তার করতে চাই তাহলে আমাদের 8টা টার্ম আসবে, কিন্তু সেই অঙ্কটা প্রচুর বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা এই মেথড অফ সাবস্টিটিউশনের সাহায্যে করলে অঙ্কটা কিন্তু অনেক সহজ হবে। অর্থাৎ এখানে যে পার্টটা নিয়ে প্রবলেম, অর্থাৎ 2 - 3x, ওটাকে আমরা জেড কনসিডার করে নিচ্ছি। এবার যদি ডেরিভেটিভ করি, ডেরিভেটিভ একটু আগে কী বললাম, বাঁ দিকের ডেরিভেটিভটা বাঁ দিকে হবে, ডান দিকের ডেরিভেটিভটা ডান দিকে হবে। তো বাঁ দিকে যদি ডেরিভেটিভটার কথা ভাবি, তাহলে 2 এর জন্য ডেরিভেটিভ 2 একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এর ডেরিভেটিভ কী হবে 0 0, আর এইটার ডেরিভেটিভ কত হবে -3, এক্সের জন্য ডেরিভেটিভ, এক্সের ডেরিভেটিভ 1 হয়, তাহলে 3 × 1, আর পুরোটার পরে কি হয়, এক্সের দিকটা যেহেতু রয়েছে ডিএক্স হবে, আর এই দিকটা জেড রয়েছে শুধু ডিজেড হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা ডিএক্স এর ভ্যালু কত পাবো, অ্যাকচুয়ালি -3dx = ডিজেড আসবে। তাহলে ডিএক্স = কত হবে, এই -3টা ওইদিকে যদি যায় -dz/3। তাহলে এখানে যদি মান আমি পুট করি, এখানে আমরা দুটো মান বসানোর আছে। একটা হচ্ছে যে ব্র্যাকেটের ভিতরে যেটা রয়েছে, ব্র্যাকেটের ভিতরটাকে আমরা জেড হিসাবে কনসিডার করেছি, 2 - 3xকে জেড হিসাবে কনসিডার করেছি। তাহলে এটা কত হবে z⁻7। এবার ডিএক্স এর ভ্যালু যদি আমরা পুট করি, ডিএক্স এর ভ্যালু দেখতে পাচ্ছি এখানে -dz/3। এখান থেকে যদি আমরা ভ্যালুটা এখানে বসিয়ে দিই, গুণ আকারে রয়েছে তাই গুণ আকারে করলাম, এটা কি হবে -dz/3। এবার মাইনাসটাকে সামনে নিয়ে চলে আসছি, মাইনাস আর কনস্ট্যান্ট কোয়ান্টিটিটাকে সামনে আমরা নিয়ে আসতে পারি। তাহলে -1/3কে একদম বাইরে নিয়ে চলে এলাম, তাহলে -1/3 থাকলো, z⁻7 dz সমান -1/3। এবার আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, যেহেতু শুধু এক্সের জায়গাতে চলরাশি চেঞ্জ রয়েছে, জেড রয়েছে, তাহলে আমরা সেম সূত্র অ্যাপ্লাই করতে পারি। ওখানে হয় x⁸ প্লাস c হয়, এখানে z⁸ হবে, তাহলে এটা হবে z⁸ প্লাস c। পাশে কিন্তু অবশ্যই লিখে দিতে হবে c হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। সমান হচ্ছে এটা, নিচেটা দেখতে পাচ্ছি এর মাইনাস থাকলো, আর নিচে 3 × 8 1/24 হয়ে গেল। এবং জেডের কিন্তু একটু আগে আমি বলেছিলাম চলরাশি আমি প্রতিস্থাপন করলেও আমাদের কিন্তু শেষ পর্যন্ত আবার যেই চলরাশিতে অঙ্কটা দেওয়া ছিল সেখানে মানটা নিয়ে আসতে হবে। তা জেডের মান কত, এখানে z⁸ রয়েছে, জেডের ভ্যালুটা আমরা বসিয়ে দেবো। জেডের মান আমি ধরেছিলাম 2 - 3x ⁸ প্লাস c। এটাই হবে প্রবলেমটা অ্যান্সার। এর পরের যে প্রবলেমটা নিয়েছি অতি সংক্ষিপ্তরই, কোয়েশ্চেন নাম্বার 12, cos√x/√x dx রয়েছে। তো এখানে আমাদের এই কসের ভিতর যে ফাংশনটা রয়েছে, এটা বলে দিই, একটা মনে রাখবে তোমরা, সুবিধা হবে। কোনো এই cos x বা e⁻x এই ধরনের বা লগ দিয়ে কোনো ফাংশন থাকলে সেইটার ভিতরে যেটা থাকবে ফাংশনটার, সেটা কিন্তু আমরা জেড হিসাবে কনসিডার করবো। এখানে যেমন কসের ভিতর কত আছে, √x আছে, তাহলে √x-কে জেড হিসাবে কনসিডার করব। এবার √x-এর ডেরিভেটিভ আমরা হয় জানি 1/2√x, ডেরিভেটিভের সূত্র এটা আমরা ডেরিভেটিভের ভিডিওতে ডিসকাস করেছিলাম, মনে রাখতেও বলেছিলাম, = dz। তাহলে 2টা এদিকে গুণ, আমার দরকার কত, এখানে আমার অ্যাকচুয়ালি দরকার dx/√x দরকার, dx/√xটা দরকার। তাহলে আমরা এই 2টা দরকার নেই, 2টা এদিকে গুণ হয়ে যাবে, তাহলে dx/√x = 2dz। এখান থেকে তাহলে কি পাচ্ছি, cos√x-কে কসের ভিতর যেটা আছে সেটাকে আমরা জেড ধরেছিলাম, জেড বাই বাকি যেটা পেলাম dx/√x এর মান কত পেলাম, 2dz × 2dz। 2 তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, বাইরে আসলো, cos z dz সমান হবে, cos x এর ইন্টিগ্রেশন হয় আমরা জানি sin x, তাহলে এখানে হবে 2 sin z প্লাস c। এবার সে c হলো সমাকলন ধ্রুবক এবং z এর এখানে আমাদের ভ্যালু পুট করতে হবে, 2 sin ভ্যালু, z এর ভ্যালু কত, √x প্লাস c। এর পরের প্রবলেম নিয়েছি, প্রবলেম নাম্বার এটা 12 ছিল, এরপর প্রবলেম নাম্বার 11, সেম টাইপের প্রবলেম, এটাও করে দিচ্ছি। cos log x/x dx, সেম টাইপের প্রবলেম। তোমরা বুঝতেই পারছো এটা কিভাবে হবে, কোনটাকে কনসিডার করতে হবে, জেড, আগেরটা যেহেতু করলাম। তো এখানে log x-কে জেড কনসিডার করতে হবে। এই log x-কে জেড কনসিডার করলে log x এর ডেরিভেটিভ হয় কি জানি 1/x দিয়ে, 1/x হয়, এবং যেহেতু এটা x এর লেফট সাইডে x রয়েছে তার পাশে একটা dx হবে = dz। এখানে যদি ভ্যালু পুট করি আমরা দেখতে পাচ্ছি cos
লগ এক্সের ভ্যালু কত ধরলাম, জেড ধরলাম, এবং বাকি যে অংশটা পড়ে আছে অর্থাৎ ডিএক্স আর নিচে রয়েছে এক্স, তাহলে ডিএক্স নিচে রয়েছে এক্স, এটার ভ্যালু কত ডিজেড। ইন্টিগ্রেশনের রেজাল্ট একটু আগেই দেখলাম কস এক্সের রেজাল্ট হয় সাইন জেড, এটা হবে সাইন জেড প্লাস সি, সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তাহলে সাইন অফ লগ এক্স প্লাস সি, এটার হবে রেজাল্ট। এরপরের প্রবলেম 14.2, প্রবলেমটাতে রয়েছে সাইন ট্যান ইনভার্স এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। তো এখানে দেখতে পাচ্ছি সাইনের ভিতর যে ফাংশনটা রয়েছে সেটাকে জেড হিসাবে কনসিডার করব, তাহলে ট্যান ইনভার্স এক্সকে আমরা জেড হিসাবে কনসিডার করছি। তাহলে ট্যান ইনভার্স এক্স যদি কনসিডার করি, এই ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ আমরা জানি 1/1 প্লাস এক্স স্কোয়ার হয়, পাশে একটা ডিএক্স থাকবে, ইকুয়াল টু হবে ডিজেড। তাহলে যদি ভ্যালুটা এখানে পুট করি, সাইন জেড থাকছে আর বাকি অংশটা দেখতে পাচ্ছি ডিএক্স বাই, উপরে ডিএক্স রয়েছে, এবারে 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার ভ্যালু কত হবে ডিজেড। এবার সাইন জেডের ইন্টিগ্রেশন, সাইন এক্সের ইন্টিগ্রেশন হয় মাইনাস অফ কস এক্স, তাহলে এখানে হবে মাইনাস অফ কস জেড প্লাস সি, তাহলে মাইনাস অফ কস জেডের ভ্যালু দেখতে পাচ্ছি ট্যান ইনভার্স এক্স প্লাস সি, এভাবে রাখা যেতে পারে রেজাল্টটা। এর পরের প্রবলেম নাম্বার 28 তো রয়েছে ই টু দি পাওয়ার 1/x ইন্টু 1/x স্কোয়ার ডিএক্স। এবার এখানে যদি আমরা ই টু দি পাওয়ার ফাংশনের পাওয়ারে যেটা রয়েছে সেটাকে যদি আমরা জেড ধরে নিই, তাহলে 1/x এর ডেরিভেটিভ আমরা হয় জানি মাইনাস 1/x স্কোয়ার, আর এক্সের দিক যেহেতু ডিএক্স হবে ইকুয়াল টু ডিজেড, এটাও আমরা আগে আলোচনা করেছিলাম ডেরিভেটিভের পার্টে। তাহলে এখানে থাকছে ডিএক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস ডিজেড। তাহলে এখান থেকে ফার্স্ট যে পার্টটা রয়েছে, তাহলে ই টু দি পাওয়ার, এটাকে আমরা জেড হিসাবে কনসিডার করেছি, তাহলে ই টু দি পাওয়ার জেড ইন্টু এই যে পার্টটা রয়েছে এটার ভ্যালু দেখতে পাচ্ছি জাস্ট এটা ডিএক্স বাই এক্স স্কোয়ার রয়েছে, এটার ভ্যালু হবে মাইনাস ডিজেড, মাইনাসটা সামনে এলো ই টু দি পাওয়ার জেড ডিজেড, এবং ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশনের ফর্মুলা হয় ই টু দি পাওয়ার জেডই হয়, ই টু দি পাওয়ার জেড প্লাস সি, এখানে একটা মাইনাস ছিল, মাইনাসটা থাকলো, তাহলে মাইনাস জেডের ভ্যালু আমরা বসিয়ে দেবো 1/x প্লাস সি, যেখানে সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আজকে লাস্ট প্রবলেম নাম্বার 30, প্রবলেমটাতে রয়েছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেমটাতে রয়েছে cos x প্লাস x sin x ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস cos x dx। তো এটাতে আমি কী করবো, এর নিচে পার্টটা দেখে আমরা একটা প্রথমে মনে রাখতে হবে, নিচের পার্টটা দেখে যেহেতু x প্লাস cos x রয়েছে, উপরেও চাইবো x প্লাস cos x একটা টার্ম আসুক, সেজন্য কী করছি cos x প্লাস একটা x করে দিলাম, তারপর মাইনাস এক্স প্লাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স ডিএক্স। এবার ফার্স্ট পার্টটা যদি আমরা আলাদা করে নিই এবং সেকেন্ড পার্টটা আলাদা করি, দুটো পার্ট যদি করে নিই উপরে, ফার্স্ট পার্টটা হবে এক্স প্লাস কস এক্স, মাইনাস কমন রেখে এখানে মাইনাস যদি এক্স কমন রাখি তাহলে কত হবে 1 মাইনাস সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস cos x, টোটালটা নিচে পরে dx। এবার যদি এটাকে দুটো অংশ ভেঙে নিই, যদি ভেঙে নিই এখানটাকে, তো ফার্স্ট পার্টটা যেটা থাকবে এইটা টোটালটার নিচে এইটা বা এইটা হবে, তার মানে প্রথমে x প্লাস cos x যে পার্টটা রয়েছে এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত থাকবে dx বাই x শুধু থাকবে, শুধু এক্সটা থেকে যাবে। এবং সেকেন্ড যে পার্টটা করছি, সেকেন্ড পার্টটার জন্য একটা মাইনাস আসবে, মাইনাস নেওয়ার পর করে দিচ্ছি x ইন্টু 1 মাইনাস সাইন এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স, এটা সেকেন্ড পার্টটা। ফার্স্ট পার্টটা একদম ক্যান্সেল করে দিয়েছি, ফার্স্ট পার্টটার জন্য এটা একদম ক্যান্সেল করে জাস্ট 1/x থাকছে আর একটা ডিএক্স, তার জন্য ডিএক্স বাই এক্স করেছি। এবার ডিএক্স বাই এক্স, এটা এক্সটা ক্যান্সেল হবে, 1 মাইনাস সাইন এক্স বাই এক্স প্লাস cos x dx। এবার এখানে যে শেষের পার্টটা করলাম x প্লাস, এটা যদি আমরা নিচের পার্টটাকে z ধরে নিই, দ্যাট ইজ x প্লাস cos x কে আমরা z ধরে নিচ্ছি, এখান থেকে x এর ডেরিভেটিভ কত 1, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন x, টোটালটার নিচে dx, এই টোটালটার পর dx ইকুয়াল টু dz। তাহলে এটা ফার্স্ট পার্টটার জন্য কি হচ্ছে dx বাই x থাকলো,
সেকেন্ড পার্টটার জন্য যেটা পাচ্ছি আমরা, উপরটার ভ্যালু পেলাম 1 মাইনাস সাইন এক্স ডিএক্স, 1 মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড পেলাম, আর নিচেটাকে কত ধরেছিলাম, জেড ধরেছিলাম। তাহলে এটার কত ভ্যালু আসবে, এটার জন্য লগ মড এক্স মাইনাস লগ মড জেড প্লাস সি। তাহলে লগ এক্স বাই জেড প্লাস সি আসবে। সি হচ্ছে যেখানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, কারণ এটা সূত্র অ্যাপ্লাই করেছি। লগ এই লাইন থেকে যদি ভাবি লগ এ বাই বি, লগ এ বাই বি এর সূত্র কী হয়, লগ এ মাইনাস লগ বি। তাহলে এটাও ঘুরে আবার লেখা যায় লগ এ মাইনাস লগ বি সমান লগ এ বাই বি। তো এরপর আমরা কী করবো, জেডের ভ্যালু, জেড তো আমরা ধরেছিলাম, সেজন্য জেডের ভ্যালুটা আমাকে এখানে পুট করতে হবে। অর্থাৎ আসবে অ্যান্সারটা লগ এক্স বাই জেডের ভ্যালু দেখতে পাচ্ছি এক্স প্লাস কস এক্স প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। তো আজকের মতো এটুকুই। আর তোমরা অবশ্যই কমেন্ট করো আমার ভিডিও কেমন লাগলো, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, যাতে তারাও উপকৃত হতে পারে। থ্যাংক ইউ।